হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই তোমার পরিবেশ রসায়নের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। তো আজকের লেকচার হচ্ছে আমরা পড়বো তোমার হচ্ছে যে ভাই পানির পিএইচ, তারপরে ডিও যেগুলো ছিল বিওডি ছিল, আমরা আজকে মোটামুটি বিওডি পর্যন্ত কভার করার চেষ্টা করবো আজকের লেকচারে। এবং এগুলো রিলেটেড আজকে আমরা অনেকগুলো ম্যাথও সলভ করবো। কেমন? তো হচ্ছে যে অলরেডি আমরা গতকালকেই তোমার হচ্ছে ভাই পানি খরতা নিয়ে পড়ে আসছি, তোমরা নিশ্চয়ই ওগুলো আগে লেকচারটা দেখে আসছো। তো চলো তাহলে আজকে আমরা আমাদের আজকে লেকচারে স্টার্ট করি। তো লেকচার স্টার্ট করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ, তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে এখানে জয়েন দিতে পারো। তাহলে চলো আমরা আমাদের আজকে পড়া স্টার্ট করি। তো আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে ভাই পানির পিএইচ টপিকটা দিয়ে। ওই যে সারফেস ওয়াটারের যে বিশুদ্ধতার মানদণ্ড ছিল, ওই সেকেন্ড মানদণ্ড ছিল তোমার হচ্ছে ভাই পানির পিএইচ। পানির পিএইচ, তো এটাকে আমরা কি বলতাম ভাই? পিএইচ অফ ওয়াটার। কেমন? মানে আমরা এখন জানার চেষ্টা করব যে পানির পিএইচ কত হইলে সেই পানিটা বিশুদ্ধ হবে বা পানযোগ্য হবে, বা তোমার হচ্ছে যে কোথাকার জন্য কত পিএইচ থাকা লাগে। আচ্ছা, যেমন আমরা যদি একটু দেখতে চাই যে তোমার হচ্ছে ভাই বিভিন্ন নদী বা পুকুর যেগুলো আছে সেখানে হচ্ছে মাছসহ আমরা সবাই জানি বিভিন্ন জলজ প্রাণী হচ্ছে ভাই তোমার এখানে বসবাস করে। তো মাছসহ তোমার হচ্ছে ভাই বিভিন্ন জলজ প্রাণীর বসবাস উপযোগী পানির পিএইচের মান কত হইতে হয়? 6.5 থেকে 8.5 হইতে হয়। তো তোমার যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে যে মাছ বা বিভিন্ন জলজ প্রাণীগুলা ওই পানিটাতে বসবাস করতে পারবে। কিন্তু যদি ওই রেঞ্জের মধ্যে না থাকে, অর্থাৎ পিএইচ পানি এই পুকুরের পানির পিএইচগুলো যদি 6.5 থেকে যদি 8.5-এর মধ্যে না থাকে, সেই ক্ষেত্রে তোমার কী হবে ভাই? সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ভাই ওই পানিটা মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য বসবাস উপযোগী হবে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রথম পয়েন্টটা, আমরা এখান থেকে লিখতে পারি তোমার হচ্ছে ভাই মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর বসবাস উপযোগী পানির পিএইচ মান 6.5 থেকে 8.5 হয়। 6.5 থেকে 8.5 হয়। অর্থাৎ পুকুর বা নদীর যাই বলো না কেন, অর্থাৎ পুকুর বা নদীর পানির পিএইচ মান যদি 6.5 থেকে 8.5 এর মধ্যে হয় তাহলে সেই পুকুর বা নদী মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর বসবাস উপযোগী হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। যে তাহলে আমরা কি দেখলাম এখানে, যে যদি তোমার পুকুরের পানির পিএইচ যদি ভাই তোমার এখানে এই 6.5 থেকে যদি 8.5 এর মধ্যে হয়, তাহলে আসলে সেই পুকুরের পানিটা তোমার কী হবে ভাই? ওই মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য তোমার কী হবে ভাই? বসবাস উপযোগী হবে। ওকে, আশা করি ভাই আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপরে আমরা জানি বিশুদ্ধ পানির জন্য তাহলে আমরা যে পানিটা পান করি সেই পানির পিএইচ মান কত হইতে হয়? সেই পানির পিএইচ মান হইতে হয় ভাই 7। আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ মান, এটা থেকে হচ্ছে মাছের জন্য হিসাব। আর বিশুদ্ধ পানির পিএইচ মান, বিশুদ্ধ পানির পিএইচ মান এটা হয়ে হচ্ছে ভাই তোমার 7। অর্থাৎ যদি আমরা যে পানিটা পান করি সেটার যদি তোমার ভাই পিএইচ মান যদি 7 থেকে তোমার হচ্ছে ভাই যদি বেশি বা কম হয়, তাহলে সেই পানিটা কিন্তু আমাদের কী হবে না ভাই? পানযোগ্য হবে না। অর্থাৎ সেই পানিটাকে আমরা পান করলে আমাদের শরীরের এখানে কী হবে ভাই? ক্ষতিগ্রস্ত হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ভাই, যদি কোনো কারণে তোমার হচ্ছে ভাই ধরো এই পুকুরের পানির পিএইচটা 6.5 বা 8.5-এর মধ্যে না থাকে, তাহলে সেটা হচ্ছে যে ভাই হ্যাঁ মানে বাস উপযোগী হবে না, ঠিক আছে, তারপরেও কিন্তু কিছু প্রাণী সেখানে সারভাইভ করে বেঁচে থাকতে পারবে। কিন্তু এমন যদি হয় পানির পিএইচ যদি পুকুরের পানির পিএইচ যদি 4.5-এর থেকে যদি নিচে নেমে যায় আর 9.5-এর যদি উপরে উঠে যায়, তাহলে কিন্তু ওই মাছের জন্য তা জীবন মানে প্রাণঘাতী হবে। ঠিক আছে, মানে আমি জিনিসটা যেটা বলতে চাচ্ছি যে যদি আমাদের পুকুরের পানির পিএইচ যদি এই রেঞ্জের মধ্যে থাকে
অর্থাৎ 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকে তাহলে সেটা খুবই ভালো। কেন? তাহলে সেটা একদম বাসযোগ্য হবে, বাস উপযোগী হবে। কিন্তু যদি এই রেঞ্জের মধ্যে না থাকে তারপরেও দেখা যাবে কিছু মাছ এখানে কী করতেছে, সারভাইভ করতে পারতেছে। কিন্তু এমন যদি হয় পিএইচটা যদি তোমার 4.5 থেকে যদি নিচে নেমে যায় বা তোমার হচ্ছে ভাই 9.5 থেকে যদি উপরে উঠে যায়, তাদের জীবনের জন্য কি হবে, প্রাণঘাতী হবে। তাহলে চলো আমরা এই পয়েন্টটা এখানে লিখে দিই যে পানির পিএইচ যদি 4.5 থেকে নিচে নেমে যায় অথবা 9.5 এর উপরে উঠে যায় তাহলে সে পানি বিভিন্ন জলজ প্রাণীর জন্য প্রাণঘাতী হবে। অর্থাৎ তাহলে এখানে আমরা বলতে যাচ্ছি ভাই, যদি তোমার এখানে দেখো যে বিশুদ্ধ পানির তোমাকে যদি পিএইচ জিজ্ঞেস করে যে মানে মাছের জন্য, তাহলে সেটা মানে বাস উপযোগী পিএইচ সেটা হবে 6.5 থেকে 8.5। আর যদি 4.5 থেকে যদি নিচে নেমে যায় আর 9.5 এর যদি উপরে উঠে যায় পিএইচটা, পানির পিএইচ, তাহলে সেই পানিতে আর মাছ থাকতেই পারবে না, সেখানে হচ্ছে প্রাণঘাতী হবে। হ্যাঁ, যদি 4.5 এর বেশি থাকে একটু বা 4.5 থেকে 9.5 এর মধ্যে থাকে তাহলে হ্যাঁ বাস করতে পারবে, ঠিক আছে। কিন্তু এটা যে একদম বসবাসের একদম পারফেক্ট জায়গা সেটা কিন্তু না। তুমি ভেবে চিন্তা করতে পারো, ধরো আমাদের কি হয় যে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে এগুলো কি বেশিরভাগগুলো হচ্ছে বাস উপযোগী কান্ট্রি বা ডেভেলপ যে কান্ট্রিগুলো আছে, তো ওইখানের মধ্যে কি একদম বাস উপযোগী। কিন্তু যেগুলো হয় ধরো একটু নিম্ন স্তরের যারা কান্ট্রি আছে, যারা একদম ডেভেলপিং পর্যায়ে আছে, সেখানেও বাস করতে পারে, ঠিক আছে। কিন্তু সেখানে হচ্ছে যে মানে ওইগুলো বাস উপযোগী না আর কি, কেমন এভাবে চিন্তা করতে পারো। মানে এটা হচ্ছে একদম পারফেক্ট, আর এইখান থেকে এটার মধ্যে থাকলে তাও বাস বেঁচে থাকতে পারবে। কিন্তু যদি কোনো কারণে এটার নিচে নেমে যায় বা এটা থেকে যদি উপরে উঠে যায় তাহলে আর বাস করতেই পারবে না, সেখানে সেটা কী হয়ে যাবে, প্রাণঘাতী হয়ে যাবে। কেমন, আশা করি এটা আমরা বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা এই পানির পিএইচ নিয়ে মোটামুটি এতটুকুই। তারপর আমরা চলো আলোচনা করি দ্রবীভূত অক্সিজেন টপিকটা নিয়ে। তাহলে চলো আমরা এখন ডিসকাশন করব তোমার এখানে দ্রবীভূত অক্সিজেন এই টপিকটা নিয়ে, বা যেটাকে আমরা বলি ডিজলভড অক্সিজেন, আর যেটার সংক্ষিপ্ত নাম আমরা এটাকে ডিও দিয়ে প্রকাশ করি। কেমন? আচ্ছা, তাহলে আসো আমরা দেখি এখানে। তার আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি যে দ্রবীভূত অক্সিজেন কী জিনিস, সেটা তোমরা 9 10-এ পড়ছো, তারপর তোমরা তাহলে অনেকেই হয়তো আমাকে বলতে পারবে, অনেকেই বলবে এরকম যে ভাই ডিও হচ্ছে যে পানিতে যে বিভিন্ন অণুজীব, জলজ প্রাণী এবং উদ্ভিদ থাকে, এদের জীবন ধারণের জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন ওই পরিমাণ অক্সিজেনকে আমরা কি বলতে পারি, মানে প্রয়োজন। আর তোমার হচ্ছে যে ভাই ওই পরিমাণ অক্সিজেন ওই পানিতে দ্রবীভূত থাকতে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কীরকম দেখো, আমি তোমাকে বুঝাই বলি। সেটা হচ্ছে সাপোজ ধরো তোমার এখানে বিভিন্ন যে অণুজীব আছে বা জলজ প্রাণী আছে বা বিভিন্ন, আমরা জানি পানির মধ্যে কিছু কিন্তু উদ্ভিদ জীবন ধারণ করে, ওকে। তো ওদের জন্য যে অক্সিজেনটা প্রয়োজন, তো তোমার এখানে ওই অক্সিজেনটা কিন্তু পানিতে থাকতেই হবে। কারণ ওই অক্সিজেন যদি পানিতে না থাকে তাহলে তাদের প্রয়োজনীয় অক্সিজেন পাবে না, তাহলে কী হবে, তারা এখানে জীবন ধারণ করতে পারবে না। আর দ্রবীভূত অক্সিজেন জিনিসটা কি, যে পানিতে দ্রবীভূত অক্সিজেনই আমরা কি বলতে পারি, ডিও বলতে পারি। তাহলে যদি ডিওর আমি সংজ্ঞা জিজ্ঞেস করি তাহলে তোমরা আমাকে বলবা এখানে এরকম যে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে ডিও মানে ডিজলভড অক্সিজেন বলে। অর্থাৎ এটা সংজ্ঞা একদম ইজি ভাই, যে ডিও জিনিসটা কি, যে পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকবে তাকে আমরা কি বলতে পারি ভাই, ডিও বলতে পারি। কেমন? আচ্ছা, তারপর এখানে আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে যে ভাই পানিতে বিভিন্ন অণুজীব, জলজ প্রাণী ও উদ্ভিদের জীবন ধারণের জন্য তোমার এখানে ভাই এই যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন
ওই পানির ডিও অবশ্যই এর অপেক্ষা বেশি হতে হবে, এর সমান বা বেশি হতে হবে। আমি তোমাকে বুঝাই বলি ভাই কি বলতেছে এখানে। জিনিসটা বলতেছে হচ্ছে যে তোমার এখানে যে তোমার পানির মধ্যে যে অণুজীবগুলো থাকে বা জলজ প্রাণী থাকে বা উদ্ভিদ যেগুলো থাকে, ধরো তাদের বেঁচে থাকার জন্য 5 ppm ধরো তোমার হচ্ছে ভাই অক্সিজেন প্রয়োজন। তো ওই পানির ডিও যেটা আছে মানে ডিজলভড অক্সিজেন, সেটা অবশ্যই মিনিমাম 5 ppm হইতে হবে বা 5 ppm থেকে তোমার হচ্ছে ভাই বেশি হইতে হবে। যদি 5 ppm এর কম হয় তাহলে কী হবে দেখো, ওদের বেঁচে থাকার জন্য 5 ppm দরকার, কিন্তু পানির মধ্যে 5 ppm থেকেও কম অক্সিজেন আছে, তাহলে তারা সঠিকভাবে বেঁচে থাকতে পারবে না, কিছু কিছু তাদের মধ্যে মারা যাবে। তো এই ঘটনা হচ্ছে তারা যদি বেঁচে থাকতে চায়, তাদের জীবন ধারণের জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, অবশ্যই পানির ডিওটা কী হতে হবে, অবশ্যই এর সমান, মানে ডিজলভড অক্সিজেনটা অবশ্যই এর সমান বা বেশি হতে হবে। এখন তোমাকে এখানে এমসিকিউতে কোয়েশ্চেন করতে পারে, বলতে পারে যে ডিও এর পরিমাণ, মানে তোমার হচ্ছে ধরো একটা পুকুরের মধ্যে যারা জলজ প্রাণীগুলো আছে সবাই মিলে ধরো তোমার এখানে 10 ppm অক্সিজেন তাদের প্রয়োজন। এখন তোমাকে বলতে পারে ডিওর মিনিমাম ভ্যালু কত, ডিওর মিনিমাম ভ্যালু হচ্ছে 10 ppm। কারণ কেন, তোমার ওইখানে যারা প্রাণী আছে তাদের বেঁচে থাকার জন্য 10 ppm দরকার, আর মিনিমাম 10 ppm তাহলে তোমার পানিতে থাকতে হবে। যদি মিনিমাম 10 ppm তোমার পানিতে থাকে, তাহলেই হচ্ছে যে ওই জলজ প্রাণীগুলো ওই 10 ppmকে গ্রহণ করে বেঁচে থাকতে পারবে। যদি তোমার ধরো প্রয়োজন 10 ppm আর তোমার ধরো পানিতে আছে 7 ppm, সেক্ষেত্রে কী হবে, তোমার কিন্তু সবাই কিন্তু অক্সিজেন পাবে না। এই ক্ষেত্রে কী হবে, যারা অক্সিজেন পাবে না তারা কিন্তু এখানে মারা যাবে, তাই না? তাহলে এখানে এই জন্যই এটা বলতেছে যে পানিতে বিভিন্ন অণুজীব, জলজ প্রাণী এবং উদ্ভিদের জীবন ধারণের জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, ডিও এর পরিমাণটা অবশ্যই মিনিমাম ততটুকু থাকতে হবে, বা তোমার হচ্ছে ভাই এর থেকে বেশি থাকতে হবে। বেশি থাকলে তো ভালো, কিন্তু আবার এমন একটা কথা আছে, ডিও যদি অনেক বেশি পরিমাণ হয় তাহলেও কিন্তু অসুবিধা আছে। ডিও অনেক বেশি পরিমাণে থাকলে কী হবে দেখো, এখানে যারা উদ্ভিদ আছে বা বিভিন্ন যারা জলজ প্রাণী আছে এরা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে, কারণ এখানে অনেক বেশি পরিমাণে যদি ডিও থাকে, মানে ডিজলভ অক্সিজেন থাকে, ওই অনেক বেশি পরিমাণে যদি গ্রো করে সেটাও কিন্তু তোমার আবার পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকর, তাই না? তার একটা ডিও একটা লিমিটেড ভ্যালু থাকতে হবে যে বিশুদ্ধ পানি হইতে গেলে। আশা করি এটা বুঝতে পারছো। আমি তোমাকে বুঝাই বলি, ডিও যদি কম থাকে তাহলে অসুবিধা কী, ডিও কম থাকলে হচ্ছে যে এই তোমার পুকুরের মধ্যে কিছু পরিমাণ প্রাণী কী হবে, মারা যাবে, কারণ তারা প্রয়োজনীয় অক্সিজেন পাবে না। আর ডিও যদি অনেক বেশি থাকে তাহলে কী হবে, প্রাণীগুলোর গ্রোথ অনেক বেশি হবে, অনেক বেশি পরিমাণে প্রাণী এখানে সৃষ্টি হবে নতুন করে। এরা কি করবে, পরিবেশের যে বাস্তুসংস্থান আছে সেটাকে তারা কি করে দিবে, নষ্ট করে দিবে। ওকে, সো এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর, ইকোসিস্টেম এটা কিন্তু তারা কিন্তু ক্ষতিকর। তাই একটা অবশ্যই পানির মধ্যে কী থাকতে হবে, পরিমিত পর্যায়ে তোমার হচ্ছে ডিও থাকতে হবে। চলো এই পয়েন্টটাকে আমরা এখানে লিখে দিয়ে আসো। আমরা এখানে লিখে দেবো যেরকম, যদি পানিতে ডিও কম থাকে তাহলে জলজ প্রাণী ও উদ্ভিদেরা প্রয়োজনীয় অক্সিজেন পাবে না এবং এতে করে অনেকে নিঃশেষ হয়ে যাবে, ফলে পরিবেশের বাস্তুসংস্থান বা যেটাকে আমরা বলি ইকোসিস্টেম নষ্ট হবে। ওকে, যদি ডিও অনেক কম থাকে তাহলে কিন্তু এখানে ইকোসিস্টেম নষ্ট হবে, আর ডিও যদি বেশি থাকে তাও কী হবে, তোমার এখানে ইকোসিস্টেম নষ্ট হবে। তাহলে আমরা বলতে পারি ডিও যদি অনেক বেশি পরিমাণে থাকে, তাহলে জলজ প্রাণী ও উদ্ভিদের গ্রোথ অনেক বেশি হবে
বেশি হবে, ফলে পরিবেশের ইকোসিস্টেম নষ্ট হবে। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। তার মানে অবশ্যই কী হতে হবে যে তোমার এখানে যদি ইকোসিস্টেম বজায় থাকতে চায় তাহলে হচ্ছে যে অবশ্যই আমাদের পানিতে পরিমিত পর্যায়ে ডিও থাকতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যদি পরিবেশের ইকোসিস্টেম বজায় থাকতে চায় তাহলে অবশ্যই যদি ইকোসিস্টেম তাহলে অবশ্যই পানিতে পরিমিত পরিমাণে ডিও উপস্থিত থাকতে হবে। পরিমিত পরিমাণে ডিও উপস্থিত থাকতে হবে। ওকে, আশা করি আমরা ডিওর ব্যাপারে এই ব্যাপারটা আমরা এখানে বুঝতে পারছি তোমার এখানে। আচ্ছা, সেটা হচ্ছে যে তোমার এখন অনেক জায়গায় এটা টেস্ট করে আসলে দেখা হয়েছে যে অধিকাংশ জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য মিনিমাম তোমার ডিও কতটুকু থাকা লাগে, 5 ppm থাকা লাগে। আর তোমার আরেকটা জিনিস দেখা গেছে যে তোমার যদি পানির ডিও যদি তোমার কখনো 9 ppm থেকে বেশি হয়ে যায় তাহলে আসলে সেই পানিটাকে তখন দূষিত হিসেবে ঘোষণা করা হয়। কেমন? তাহলে এখানে চলো আমরা 2টা পয়েন্ট লিখে দিই, এখানে আসো। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আমার এখানে যে তোমার অধিকাংশ জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য এই ডিও এর পরিমাণ 5 ppm থাকা অত্যাবশ্যক। আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ডিও এর সর্বোচ্চ পরিমাণ 9 ppm, অর্থাৎ 9 ppm থেকে যদি বেশি থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে সেই পানিটাকে আমরা কি বলবো ভাই? বিশুদ্ধ পানি বলবো। কেমন? আশা করি এটা আমরা বুঝতে পারছি এখানে। আচ্ছা, তাহলে এখন ভাই তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই বর্তমানে কি অবস্থা পানির? এখন আসলে বর্তমানে দেখা গেছে যে বিভিন্ন পুকুর বা তোমার নদীতে ডিও এর পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই ডিওটা কমে যাওয়ার কারণ কি? তাহলে চলো পরবর্তী টপিক আমরা পড়বো এখন ডিও কমে যাওয়ার কারণ। ডিও কমে যাওয়ার কারণ মানে বর্তমান পুকুরগুলোতে বা নদীগুলোতে ডিও কেন কমে যাচ্ছে, চলো আমরা এটা নিয়ে এখন ডিসকাশন করি। কেমন? আসো, তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম, ডিও কম থাকলে পরিবেশের ক্ষতি, মানে তোমার এখানে মাছ বেঁচে থাকতে পারতেছে না, ইকোসিস্টেম নষ্ট হচ্ছে। আর যদি ডিও বেশি থাকে তাহলেও ক্ষতি, কারণ এখানে অনেক বেশি তখন গ্রোথ হবে। আর তাহলে কী হইতে হবে? ডিও এর একটা পরিমিত পরিমাণে ডিও উপস্থিত থাকতে হবে যদি ইকোসিস্টেম বজায় থাকতে চায়। তাহলে এখন আমরা পড়বো যে ডিও কমে যাওয়ার কারণটা কি। এখন আমরা কি করতেছি দেখো তো ভাই, আমরা হচ্ছে তোমার এখানে বর্তমানে আমরা যেটা করি, বিভিন্ন পুকুরে আমরা হচ্ছে আমাদের ময়লা আবর্জনাগুলো ফেলি, মানে আমরা পানিতে তোমার হচ্ছে ভাই বিভিন্ন অপদ্রব্য ফেলি। এই অপদ্রব্যগুলোতে যদি জৈব যৌগ থাকে সেগুলো কি হয়? সেগুলো কিন্তু অণুজীব দ্বারা কিন্তু বিয়োজিত হয়ে যায়। ওকে, আর এই বিয়োজন প্রক্রিয়াতে তোমার কি হয় ভাই? ওই বিয়োজন প্রক্রিয়ার জন্য তোমার এখানে ভাই অক্সিজেন দরকার হয়। আর এই অণুজীবগুলো তখন অক্সিজেনটা কোথা থেকে সংগ্রহ করে? পানি থেকে সংগ্রহ করে। ফলে আলটিমেটলি পুকুরের পানিতে কি হয়ে যায় বা নদীর পানিতে কি হয়ে যায়? ডিওটা কমে যায়। কেমন? তাহলে এখানে আমরা বলবো এখানে যে পানিতে অপদ্রব্য হিসেবে, মানে আমরা বিভিন্ন ময়লা আবর্জনা ফেলি না, তো এখানে যদি তোমার পানিতে যদি অপদ্রব্য হিসেবে জৈব যৌগ থাকলে সেগুলো অণুজীব দ্বারা
বিভিন্ন যে অণুজীব আছে এই অণুজীব দ্বারা বিয়োজিত হয়। আর এই বিয়োজনের সময় পানিতে দ্রবীভূত অক্সিজেন অণুজীব দ্বারা শোষিত হয়। ফলে কি হয়ে যায় ভাই? ফলে পানির DO এর পরিমাণ কমে যায়, কারণ অক্সিজেন শোষিত হয়ে যাচ্ছে, তাহলে DO এর পরিমাণ কমে যায়। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে সেকেন্ড কারণটা যদি আমরা লক্ষ্য করি, এখানে সেকেন্ড কারণটা হচ্ছে আমরা যদি বিভিন্ন আমাদের যে ফসল আমরা ফলাই ওই জমিতে আমরা ভাই সার হিসেবে কি ব্যবহার করি? ফসফেট বা নাইট্রোজেন বিভিন্ন জাতীয় সার হিসেবে আমরা ব্যবহার করি। সেগুলো কি হয়? সেগুলো বৃষ্টির পানিতে তোমার হচ্ছে ভাই ধৌত হয়ে তোমার আশেপাশে জলাধারে গিয়ে জমা হয়। তো যে সকল গাছ ধরো তোমার হচ্ছে পানিতে জন্মে, তো সেগুলো কি করে? এই সারগুলো হচ্ছে যে গ্রহণ করে তারা দ্রুত বড় হয়ে যায়। আর কোনো এক সময় কি হয়? এই গাছগুলো যদি মরে যায় তাহলে ব্যাকটেরিয়া এদেরকে খাবার হিসেবে গ্রহণ করে। তো এই ব্যাকটেরিয়া যখন এদেরকে খাবার হিসেবে গ্রহণ করে, তখন ব্যাকটেরিয়া এদেরকে খাবার হিসেবে গ্রহণ করার সময় প্রচুর পরিমাণে তোমার কি করে বলো তো? অক্সিজেনকে শোষণ করে নেয়। কারণ ব্যাকটেরিয়া খাবার হিসেবে গ্রহণ করার জন্য এখানে অনেক কিছু চলে, আসলে এগুলো আমাদের দরকার নেই, কিন্তু আমরা এমনি এটা জেনে রাখি ব্যাকটেরিয়া যখন তোমার হচ্ছে ভাই একটা যখন গাছ যখন মরে যায় তখন যখন তাকে হচ্ছে ভাই খাবার হিসেবে যখন গ্রহণ করে তখন তাদের প্রচুর পরিমাণ অক্সিজেন দরকার হয়। আর এই অক্সিজেনটা তারা কোত্থেকে গ্রহণ করে? এই অক্সিজেনটা তারা হচ্ছে যে ভাই এই তোমার নদী বা পুকুরে পানি থেকে হচ্ছে গ্রহণ করে। ফলে এখানে আলটিমেটলি কী হচ্ছে? তোমার এখানে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। কেমন? তাহলে এখানে দেখো প্রসেসটা দেখো এখানে কী বলছে। এখানে আমি যদি তোমাকে লিখে দিই, এখানে আসো, যা যা এখন বললাম, তাহলে এখানে আমরা বলবো যে তোমার হচ্ছে ভাই জমিতে ফসফেট, নাইট্রেট ইত্যাদি জাতীয় সার ব্যবহার করা হলে ব্যবহার করা হলে এরা বৃষ্টির পানিতে ধৌত হয়ে বিভিন্ন জলাধারে জমা হয়। ফলে জলাধারের উদ্ভিদগুলো এ সার গ্রহণ করে দ্রুত বড় হয়। তারপর আমরা লিখতে পারি এখানে যে কোনো এক সময় ফলে গাছগুলো যেহেতু দ্রুত বড় হয়ে গেছে তাহলে মারাও যাবে হচ্ছে দ্রুত, ফলে গাছগুলো দ্রুত মরে যায়, যাদেরকে খাবার হিসেবে গ্রহণ করে জলাধারে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়াগুলো যখন তোমার ভাই এখানে তোমার হচ্ছে গাছগুলোকে যখন হচ্ছে ভাই খাবার হিসেবে গ্রহণ করে তখন এই সকল প্রক্রিয়াতে কী হয় ভাই? তোমার এখানে প্রচুর পরিমাণ অক্সিজেন শোষিত হয়। তাহলে এখানে আমরা বলতে পারি এই সকল প্রক্রিয়ায়
প্রচুর পরিমাণে অক্সিজেন শোষিত হয় তোমার এখানে আমরা এবার বলি ফলে পানির ডিও মানে ডিজলভ অক্সিজেন কমে যায়, মানে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। কেমন? আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। সো এখানে তাহলে আমরা যেটা বললাম সেখানে আসলে আমরা যে বিভিন্ন জমিতে আসলে সার আমরা এখানে যুক্ত করি, এই সারগুলো আসলে তোমার ভাই বৃষ্টির পানির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এই জলাধার বা নদী পুকুরে গিয়ে পড়ে। ওই জলাধার বা নদী পুকুরে যে উদ্ভিদগুলো আছে সেইগুলো এই সারগুলোকে গ্রহণ করে তোমার কি হয় ভাই, তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আর যেহেতু তারা তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাহলে তারা দ্রুতও মারা যায়। ফলে যাদেরকে খাবার হিসেবে গ্রহণ করে ওই ব্যাকটেরিয়াগুলো যখন এদেরকে খাবার হিসেবে গ্রহণ করে তখন এই প্রক্রিয়াগুলোতে প্রচুর পরিমাণে অক্সিজেন শোষিত হয়। আর এই অক্সিজেন শোষণটা কোত্থেকে ঘটে? পানি থেকে ঘটে। সো এই জন্য ফলে আলটিমেটলি কী হবে, পানির ডিও এখানে কমে যায়। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। তো মেইনলি তোমার হচ্ছে ভাই এই দুইটা প্রক্রিয়া বললেই চলবে, মানে এই দুইটা প্রসেস সম্পর্কে বললেই চলবে, আর লাগবে না যে কেন ডিওটা তোমার এখানে কমে যায়। আশা করি আমরা বুঝতে পারছি। আরও বিভিন্ন কারণে কমে, কিন্তু মেইন হচ্ছে বেসিক্যালি এই দুইটা কারণে ডিওর পরিমাণ বেশি কমে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো বললেন এখানে যে ডিওটা হচ্ছে যে আপনার এখানে, মানে আমরা বলতেছি পানির ডিও আছে, মানে এরকম সেরকম ব্যাপার। তো এখন আপনি আমাকে একটু করে বলেন পানির ডিওটা আমরা কীভাবে পরিমাপ করি? আমরা যেমন পানির পিএইচ কীভাবে পরিমাপ করি, পিএইচ মিটার দ্বারা আমরা পানি পরিমাপ করি। আবার আমরা খরতা কীভাবে পরিমাপ করি, দেখি যে লবণগুলো আছে কিনা, তাহলে আমরা বুঝি পানিটা খর। তাহলে আমরা এই যে আমরা হচ্ছে ভাই আমরা এখানে কীভাবে হচ্ছে পানির ডিও পরিমাপ করি। তো পানির ডিও পরিমাপ করার জন্য একটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি উইংক্লার পদ্ধতি। কেমন? তাহলে এটা আমরা এখানে লিখে দিই জিনিসটা। সেটা হচ্ছে ভাই এখানে উইংক্লার পদ্ধতিতে পানির ডিও পরিমাপ করা হয়। কেমন? তাহলে আমরা এখানে কি বললাম ভাই, উইংক্লার পদ্ধতিতে কি হয় ভাই, পানির ডিওটা পরিমাপ করা হয়। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই উইংক্লার পদ্ধতি জিনিসটা কি? আচ্ছা, উইংক্লার পদ্ধতি হচ্ছে ভাই মানে বিজ্ঞান উইংক্লার আবিষ্কার করছেন বলে তার নাম অনুসারে এটাকে উইংক্লার পদ্ধতি বলা হয়। আর উইংক্লার পদ্ধতি হচ্ছে ভাই 2 ধাপে একটা সংগঠিত বিক্রিয়া। কেমন? তাহলে এখানে আমরা বলতে পারি যে উইংক্লার পদ্ধতিতে দুইটি বিক্রিয়া সংগঠিত করা হয় যার মাধ্যমে পানির ডিও পরিমাপ করা হয়। আচ্ছা, তাহলে চলো আমরা এখানে দেখি কিভাবে হচ্ছে সেই কাজটা করছে। তো এখানে আসলে আমরা চলো একটা পাত্রকে আনি। তো আমরা যেটা প্রথমে করি ভাই, যে সাপোজ ধরো এখানে আমরা প্রথমে যেটা করি, দেখো ধরো এটা তোমার হচ্ছে ভাই একটা পুকুর আছে এখানে। হ্যাঁ, ধরো যাক আমি যদি একটু পুকুর আঁকার চেষ্টা করি একটা, এখানে জাস্ট ছোটোখাটো বোঝাচ্ছে আর কি। ধরো এটা তোমার একটা পুকুর। ওকে, সো এখানে হচ্ছে তোমার ভাই পানি আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পুকুর ভাই, এখানে তোমার হচ্ছে ভাই ধরো পানি আছে। এখন আমি চেষ্টা করছি জানতে চাবো যে এই যে পুকুরটা আছে না, বা এটা ধরো একটা জলাধার, এই জলাধারে পানির ডিওর পরিমাণ কত, এটা আমরা চলো বের করতে যাচ্ছি। কেমন? তাহলে এটা হচ্ছে আমার, এটা ধরো ভাই জলাধার, আর আমি বের করতে যাচ্ছি এই জলাধারের পানির ডিও এর পরিমাণ কত, মানে দ্রবীভূত অক্সিজেন কি পরিমাণ আছে এখানে। কেমন? আচ্ছা, ডিও এর একক কিন্তু তোমার এখানে পিপিএম। আর একটা জিনিস মনে রাখবা, ডিও এর একক এটা কিন্তু ভাই পিপিএম। ওকে, আচ্ছা এবার দেখো কীভাবে পরিমাপ করি। দেখো আমরা কী করি, একটা ধরো তোমার পাত্র নিই ভাই। এই পাত্রতে আমরা কী করি, যে ধরো আমরা এই জলাধারের হচ্ছে ভাই ডিও বের করবো। সো এই জলাধার থেকে আমরা 1 লিটার পানিকে হচ্ছে আমরা এখানে জমা করি এই পাত্রের মধ্যে। এখান থেকে আমরা কী করি ভাই, 1 লিটার পানিকে হচ্ছে আমরা এখানে জমা করি। বা 1 লিটার না হয়ে তুমি ধরো নির্দিষ্ট আয়তনের একটা পানিকে এখানে জমা করো, যেটা আয়তন তোমার জানা থাকবে। ধরো 1 লিটার নিতে পারো, 500 ml নিতে পারো, যে কোনো কিছু নিতে পারো। আমি ধরো এখানে 1 লিটার আয়তনের নমুনা পানি হচ্ছে আমি এখানে জমা করলাম। তাহলে এটা কি আমার এখানে নমুনা পানি। তাহলে নিশ্চয়ই পানির মধ্যে অক্সিজেন আছে। আচ্ছা, এবার আমরা যেটা করি এখন, এখানে আমরা 2 মোল পটাশিয়াম হাইড্রেট যুক্ত করি এবং আমরা এখানে সালফিউরিক অ্যাসিড ফার্স্টে যুক্ত করি।
তাহলে এখানে আমরা কী করি দেখো, পটাশিয়াম আয়োডাইড যুক্ত করি এবং আমরা এখানে সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, ফলে এখানের মধ্যে বিক্রিয়া ঘটবে একটা। বিক্রিয়া কী ঘটবে দেখো, আমি কিন্তু বলছি এটা 2 স্টেপের বিক্রিয়া। এখানে প্রথমে যেটা হয়, এই 2KIটা পানির মধ্যে যে অক্সিজেন আছে, ধরো এটাকে আমরা এখানে এই ও আর ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে, আর ও আর ব্র্যাকেট দিয়ে এটাকে কী বলে ভাই, জায়মান অক্সিজেন বলে। আচ্ছা ভাই, জায়মান অক্সিজেন জিনিসটা কি? সদ্য প্রস্তুত হওয়া অক্সিজেনকে আমরা কী বলি ভাই, জায়মান অক্সিজেন বলি। কেমন? এখানে ধরো সাপোজ হচ্ছে যে ভাই, এখানে আমরা নমুনা পানিটাকে এখানে নিয়ে আসছি, তো নমুনা পানির মধ্যে নিশ্চয়ই অক্সিজেন আছে। তো আমি এটাকে O2 দিয়ে না দেখাই, আমি কি দেখাচ্ছি এখানে, জায়মান অক্সিজেন দিয়ে দেখাচ্ছি। এখানে কাহিনী কী হচ্ছে দেখো, যখনই তুমি 1 লিটার নমুনা পানিকে ধরে এখানে পাত্রের মধ্যে আনছো, এর মধ্যে তুমি এখানে পটাশিয়াম আয়োডাইড যুক্ত করতেছো, সালফিউরিক অ্যাসিড এখানে যুক্ত করতেছো। পটাশিয়াম আয়োডাইড আর সালফিউরিক অ্যাসিড যেটা করে, পানির মধ্যে যে অক্সিজেন আছে না, সেটার সাথে সে হচ্ছে রিয়াকশন করে। এই পটাশিয়াম আয়োডাইডটা এই অক্সিজেনটার সাথে সেখানে রিয়াকশন করবে। কেমন? আর এখানে সালফিউরিক অ্যাসিড তুমি এখানে দিছো, রিয়াকশন করার ফলে দেখো সে কী তৈরি করবে, এখানে রিয়াকশন করার ফলে সে এখানে ভাই পটাশিয়াম সালফেট, আয়োডিন এবং তোমার এখানে ভাই H2O তৈরি করবে। কেমন? এখানে সে হচ্ছে H2O তৈরি করবে। এটা অ্যাকচুয়ালি আসলে ভাই জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা যারা ওই যে চ্যাপ্টার 3 পড়ছো তারা নিশ্চয়ই এই বিক্রিয়াগুলো তখন দেখে আসছো। কেমন? আচ্ছা, এখানে তাহলে দেখো আমি তোমাকে বলি এখানে কী কাহিনী হয়েছে ভাই। বিক্রিয়া যদি নাও দেখো ভাই, কোনো প্যারা নেওয়ার কিছু নেই, ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা এই বিক্রিয়াটা। এটা হচ্ছে উইংক্লার পদ্ধতিতে সংঘটিত প্রথম বিক্রিয়া। যদি আমি এটাকে 1 লাইনে নিয়ে আসি এখানে, তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে। এখানে চলো এই পানিটাকে আমি চলো এদিকে নিয়ে যাই। ওকে ভাই, তাহলে আমি চলো তোমাকে এখানে বুঝাই বলি এখানে কাহিনী কীছে। আমরা এখানে যেটা করছি, আমরা নমুনা পানির মধ্যে পটাশিয়াম আয়োডাইড এবং সালফিউরিক অ্যাসিড যুক্ত করছি। যুক্ত করার ফলে এরা হচ্ছে যে পানিতে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, K2SO4, তারপরে তোমার আয়োডিন এবং তোমার এখানে হচ্ছে ভাই H2O তারা এখানে তৈরি করছে। ওকে, আচ্ছা, এবার সেকেন্ড স্টেপে কী করে দেখি আমরা। সেকেন্ড স্টেপে যেটা আমরা করি, এখানে যে আয়োডিনটা তৈরি হয়েছে না, এই আয়োডিনটাকে আমরা এখানে যেটা করি, এখানে আমরা সোডিয়াম থায়োসালফেট যুক্ত করি। কি যুক্ত করি বলো তো? Na2S2O3 যুক্ত করি। আমরা এখানে সোডিয়াম থায়োসালফেট যুক্ত করি 2 মোল। এটা যেটা করে, এই সোডিয়াম থায়োসালফেট যেটা করে সেটা হচ্ছে সে আয়োডিনের সাথে বিক্রিয়া করে, আর আয়োডিনের সাথে বিক্রিয়া করার ফলে এখানে কি তৈরি করে দেখো, এখানে তৈরি করে তোমার হচ্ছে ভাই 2NaI আর হচ্ছে ভাই Na2S4O6। আমি তোমাকে বুঝাই বলতেছি ভাই, টেনশন নেওয়ার কিছু নেই। চলো আমি তোমাকে এটা একটু পাশে নিয়ে আসি এবং আমি তোমাকে বুঝাই বলতেছি এখানে কাহিনীগুলো কী হচ্ছে। এখানে দেখো, আমরা ফার্স্টে কী করছি ভাই, পটাশিয়াম আয়োডাইড এবং H2SO4 যুক্ত করছি। এখান থেকে কী তৈরি হয়েছে ভাই, এখান থেকে আয়োডিন তৈরি হয়েছে একটা। আবার এটার সাথে আমরা একই সাথে আমরা পরবর্তীতে এখানে আবার কি যুক্ত করছি, এখানে সোডিয়াম থায়োসালফেট, যেটা ওই যে আয়োডিন যেটা উৎপন্ন হয়েছিল সেটার সাথে সে বিক্রিয়া করবে এবং সে হচ্ছে এইটা এবং এটা তৈরি করবে। ওকে, এখানে আমরা ফার্স্টে কী করি আমি তোমাকে বলি। ফার্স্টে আমরা দেখি যে এখানে যে ধরো এখানে সাপোজ একটা নির্দিষ্ট পরিমাণে আয়োডিন আছে, যেটা হচ্ছে এখান থেকে তৈরি হয়েছে। আমরা কী করি দেখি হচ্ছে, আচ্ছা আমি তোমাকে প্রথমে একটু করে বলে দিই, এগুলো কিন্তু সব জারণ বিজারণ বিক্রিয়া। কেমন? মানে এগুলো কিন্তু সব এটাকে তোমরা হচ্ছে, আমি তোমাকে বলি এই জিনিসটা তুমি ডিটেলসে কোথায় পড়বা ভাই, এই সেকেন্ড ইয়ার অলরেডি আমি পড়াই ফেলছি জিনিসটা, পরিমাণগত রসায়নের মধ্যে পড়বা, টাইট্রেশনের এখানে জারণ বিজারণ এখানে পড়বা। কেমন? জারণ বিজারণ টাইট্রেশনের এখানে পড়বা। যেমন এগুলো হচ্ছে আয়োডোমিথি আর আয়োডিমিথি। কেমন? এগুলো তোমরা অলরেডি হচ্ছে আমি পড়াই ফেলছি ভাই, কষ্ট করে এখন না বুঝলেও সমস্যা নাই, চ্যাপ্টার 3 যখন পড়বো তখন বুঝে যাবা। এখন জাস্ট একটু করে মুখস্থ করে ফেলো যে বিক্রিয়া দুইটা। কেমন? এই বিক্রিয়া দুইটা এখন বুঝতে যাও না, বুঝতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে। যদি তুমি চ্যাপ্টার 3 দেখো তাহলে তোমার জন্য বোঝা কোনো ব্যাপারই না এটা। আর যদি চ্যাপ্টার 3 কেউ আগে থেকে দেখে না থাকো, তাহলে জাস্ট আপাতত সেই বিক্রিয়াগুলো দেখতে থাকো। সে কী বলতে, আমরা তাহলে এখানে বিক্রিয়াটা কী মনে রাখবো, যে উইংক্লার পদ্ধতিতে পানির DO যখন আমরা পরিমাপ করি তখন আসলে 2 ধাপের বিক্রিয়া ঘটানো হয়। প্রথম ধাপের বিক্রিয়াতে কী হয়, আমি এখানে পটাশিয়াম আয়োডাইড এবং H2SO4 যুক্ত করি, যেটা পানিতে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে একটা নির্দিষ্ট পরিমাণে আয়োডিন তৈরি করে। ধরো এখানে তোমার হচ্ছে ভাই ধরো এখানে হচ্ছে যে এখানে সে সাপোজ ধরা যাক 50 ml আয়োডিন তৈরি করছে। সেই আমরা এবার দেখি কি, এই 50 ml আয়োডিনকে বিয়োজিত করার জন্য কতটুকু তোমার এখানে সোডিয়াম থায়োসালফেট লাগে, একটা নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম থায়োসালফেট লাগবে। তো আমরা এরপরে এই আয়োডিনের ডাটা থেকে আসলে বেসিক্যালি আমরা এখানে অক্সিজেনটা কতটুকু আছে সেটা হচ্ছে আমরা এখানে বের করে ফেলতে পারি। আমি তোমাকে আরেকবার বুঝাই বলি এখানে কী হচ্ছে। আমরা এখানে পানিতে হচ্ছে যে অক্সিজেন আছে, আমি এখন অক্সিজেনের পরিমাণটা বের করবো, এটা হচ্ছে আমার টার্গেট। আমাদের টার্গেটটা কি, আমরা পানিতে কতটুকু অক্সিজেন আছে এটা আমরা বের করব। ওকে, এই জন্য আমরা যেটা করি এখানে এই বিক্রিয়াটার মাধ্যমে আয়োডিন তৈরি হয়েছে। এখন কতটুকু আয়োডিন তৈরি হয়েছে সাপোজ এটা আমি জানি না, আর এখানে ধরো এই সেম আয়োডিনটা এখানে আসছে।
আমরা এখানে যেটা করি একটা নির্দিষ্ট পরিমাণে এখানে আমরা সোডিয়াম থায়োসালফেট আমরা ব্যবহার করি এবং আমরা দেখি যে মানে কতটুকু সোডিয়াম থায়োসালফেট ইউজ করার ফলে এখানে আয়োডিনটা বিয়োজিত হয়ে যায় সম্পূর্ণ। এইটা থেকে তাহলে আমরা পরে আয়োডিনের মোল সংখ্যা বের করি, এই আয়োডিনের মোল সংখ্যা থেকে পরে আমরা অক্সিজেনটা বের করি স্টোইকিওমেট্রি রুলের মাধ্যমে। এখন অনেকে প্রশ্ন করবো ভাই স্টোইকিওমেট্রি রুল জিনিসটা কি? এটাও হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারের 3rd চ্যাপ্টারে পড়েছি, মেবি 2nd বা 3rd লেকচারে তোমরা দেখতে পারো জিনিসটা। তারপরে এখানে আমরা যতটুকু লাগে আমি তোমাকে এখানে দেখাই দিব। তাহলে আমি যদি একটু করে ফুল সামারি করি এখানে আমরা কী কী করতেছি আমি বলি তোমাকে। এখানে আমাদের মেন টার্গেটটা কি, এই নমুনা পানির মধ্যে কতটুকু অক্সিজেন আছে সেটা আমাদের বের করতে হবে। এই জন্য আমরা যেটা করছি এখানে পটাশিয়াম হাইড্রাইড এবং H2SO4 যুক্ত করছি, এখানে আয়োডিন তৈরি হয়েছে একটা, সেই যুক্ত হওয়া আয়োডিনের সাথে আমরা আবার সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করেছি, এখানে আমরা এটা পাইছি। আমরা দেখি কি যে কতটুকু সোডিয়াম থায়োসালফেট লাগছে যে আয়োডিনকে এখানে বিয়োজিত করার জন্য। তো দেন আমরা সোডিয়াম থায়োসালফেটের ধরো মোল সংখ্যাটা জানি, এটা থেকে হচ্ছে আমরা আয়োডিনের মোল সংখ্যা বের করব, আর এই আয়োডিনের মোল সংখ্যা থেকে হচ্ছে আমরা এখানে এই অক্সিজেনটার কতটুকু ইউজ হয়েছে সেটা আমরা বের করতে পারি। ওকে, বিক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে বের করা যায়। তো আশা করি তোমরা এখানে ফুল প্রসেসটা এখানে বুঝতে পারছো। তো ম্যাথে তোমাকে কী হবে দেখো, ম্যাথের মধ্যে তোমাকে এইটার পরিমাণ ধরো দেওয়া থাকবে, তোমাকে এক্ষেত্রে আয়োডিনের পরিমাণ বের করতে হবে, আয়োডিন থেকে তুমি অক্সিজেনের পরিমাণ বের করবা এবং তুমি এখানে ম্যাথের মধ্যে প্রসিড করে বলবা এরপরে যে কতটুকু ডিও তোমার এখানে আছে, মানে কতটুকু অক্সিজেন তোমার এখানে আছে। তো এখানের মধ্যে আমি তোমাকে বুঝাই বলি ভাই আসো, যে এখানে আমরা এখানে বুঝাই বলি তোমাকে। ফার্স্ট এখানে আমরা এখানে বলবো প্রশ্নে Na2S2O3 সম্পর্কে ইনফরমেশন দেওয়া থাকবে, সম্পর্কে ইনফরমেশন দেয়া থাকে, সেখান থেকে I2 সম্পর্কে ইনফরমেশন বের করব, I2 সম্পর্কে ইনফরমেশন বের করব, দেন অক্সিজেন সম্পর্কে ইনফরমেশন বের করব, স্টয়কিওমেট্রি পদ্ধতিতে, স্টয়কিওমেট্রি পদ্ধতিতে। এখন তোমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে ভাই এটা তো অনেক কঠিন। আসলে কঠিন না, আমি যখন ম্যাথ করাবো তখন দেখবে এগুলো দুনিয়ার ইজি। কেমন আমি তোমাকে আরেকবার বুঝাই বলি এখানে কী হচ্ছে দেখো। উইংক্লার পদ্ধতিতে 2টা স্টেপে বিক্রিয়া করা হয়। এক স্টেপে হচ্ছে যে ভাই আয়োডিন তৈরি করা হয়, ওই আয়োডিনটার সাথে আবার সোডিয়াম থায়োসালফেটের চারণ বিচরণ বিক্রিয়া ঘটানো হয়। দেন আমরা সোডিয়াম থায়োসালফেট সম্পর্কে ইনফরমেশন জানি, এখান থেকে আমরা আয়োডিনটা বের করি, এই আয়োডিন থেকে হচ্ছে আমরা অক্সিজেনের সম্পর্কে ইনফরমেশন আমরা এখানে বের করব। কিসের মাধ্যমে বের করব আমরা? স্টয়কিওমেট্রি পদ্ধতি বা স্টয়কিওমেট্রি রুলের মাধ্যমে। কেমন এখন অনেকের কাছে হয়তো স্টয়কিওমেট্রি নতুন, আমি তোমাকে এখানে আইডিয়া দিই স্টয়কিওমেট্রি জিনিসটা কি। ধরো আমি একটা চলো এখানে একটা বিক্রিয়া লিখি, আসো সাপোজ এখানে চলো আমি একটা স্ট্যান্ডার্ড বিক্রিয়া লিখছি, এখানে চলো আমি একটা লিখতেছি হচ্ছে ভাই স্ট্যান্ডার্ড বিক্রিয়া। ধরো স্ট্যান্ডার্ড বিক্রিয়া কীরকম, ধরো একটা এ হচ্ছে একটা বিক্রিয়ক, এর সাথে ধরো বি একটা বিক্রিয়ক যুক্ত করছে এবং যুক্ত হয়ে এরা ধরো সি উৎপাদক এবং ধরো এখানে ডি উৎপাদক তৈরি করতেছে। ধরো এ বিক্রিয়কের এ মোল বিক্রিয়া করতেছে, বি বিক্রিয়কের বি মোল বিক্রিয়া করতেছে, সি বিক্রিয়কের সি মোল এবং ডি বিক্রিয়কের ধরো ডি মোল এখানে বিক্রিয়া করতেছে। হ্যাঁ, তো স্টয়কিওমেট্রি রুল বলে, স্টয়কিওমেট্রি রুল বলে তুমি যদি ভাই এন অফ একে নাও অর্থাৎ এ এর মোল সংখ্যাকে নাও, তাহলে এটা নিচে তুমি বসাবা এর স্ট্যান্ডার্ড বিক্রিয়ার মোল সংখ্যা ইকুয়াল টু হবে, তুমি যদি বি এর মোল সংখ্যাকে নাও ডিভাইডেড বাই নিচে বসাবা ছোট হাতের বি, আর তুমি যদি এখানে এন অফ সি নাও নিচে বসাবা ছোট হাতের সি, আর তুমি যদি এখানে ভাই ডি এর মোল সংখ্যা নাও তাহলে তুমি এখানে বসাবা ছোট হাতের ডি। এটা হচ্ছে তোমার ভাই স্টয়কিওমেট্রি রুল। তো আমি বলবো যারা এটা সম্পর্কে দেখো না এই ভিডিও, তারা হচ্ছে ভাই পরিমাণগত রসায়ন টাইটেল দেওয়া আছে, লেকচার 2 বা 3 মধ্যে পড়াইছি। এটা আমি একটু কষ্ট করে এখানে দেখে ফেলিও কেমন, কারণ এই জিনিসটা আমি এখানে ডিটেলসে পড়াইছি স্টয়কিওমেট্রি রুলটা সম্পর্কে। আচ্ছা, তাহলে চলো আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি, আসো ডিও রিলেটেড, তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এই ম্যাথটা করি এখানে।
দেখো তাহলে এই ম্যাটটা তোমায় কী বলছে, দেখো তাহলে ভাই আমাকে বলতেছে এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 ml নমুনা পানিতে দ্রবীভূত অক্সিজেন নির্ণয়ের জন্য টাইট্রেশন প্রক্রিয়ায় 0.02 নর্মাল Na2S2O3 দ্রবণের 12 ml প্রয়োজন হলে ওই নমুনা পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ppm এককে প্রকাশ করো। মানে ডিও এর পরিমাণটা তোমার এখানে ppm এককে প্রকাশ করতে বলতেছে। কেমন, আমি চলো তোমাকে এখানে কিছু সূত্র লিখে দিই। এই সূত্রগুলো হচ্ছে আমরা কোথায় পড়ছি ভাই, পরিমাণগত রসায়নে। চলো আমি তোমাকে এখানে সূত্রগুলো লিখে দিয়ে আসো। আচ্ছা, প্রথম সূত্র হচ্ছে যে ভাই মোলারিটি। এগুলো সম্পর্কে ডিটেলসে আসতে ভাই কোথায়, পরিমাণগত রসায়নে। ভাই কেউ যদি দেখে না থাকো তাহলে এটা দেখে আসিও। তো মোলারিটিকে আমরা এস দিয়ে প্রকাশ করি। মোলারিটি মানে হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। কেমন, আবার মোল সংখ্যাকে আমরা কি লিখতে পারি ভাই, m/m। তবে এই আয়তনটা লিটার এককে প্রকাশিত হবে, আয়তনটা লিটার এককে। কেমন, আরেকটা আছে ভাই নর্মালিটি। নর্মালিটিকে আমরা হচ্ছে n দিয়ে প্রকাশ করি। এটা মানে হচ্ছে s ইন্টু ই, যেখানে এই ই দ্বারা বোঝায় তুল্য সংখ্যা। কেমন, যেমন এখানে দেখো, এখানে আমার কার তুল্য সংখ্যা লাগবে, বেসিক্যালি এখানে হচ্ছে আমার ভাই এই যৌগটার তুল্য সংখ্যা লাগবে Na2S2O3। মনে রাখবা এটার তুল্য সংখ্যা এই ইকুয়ালস টু কত হয়, 1 হয়। ভাই এটা কোথা থেকে পড়াইছেন, এটা হচ্ছে ভাই আমরা পড়াইছি এই জিনিসটা, এটার তুল্য সংখ্যা 1 কীভাবে তুমি জানতে পারবে, এটা হচ্ছে আমরা পরিমাণগত রসায়ন যখন পড়াইছি, ওই পরিমাণগত রসায়নে আমাদের জারণ বিজারণ যে লেকচার ছিল সেখানে আমরা পড়াইছি। ওকে, এটার E1 হয়। এগুলো আমরা ডিটেলস এখানে আলোচনা করছি। সো তোমার যদি এমনি আপাতত এটা মনে রাখো, কিন্তু যখন ওই চ্যাপ্টার পড়বো তখন তুমি এটার ব্যাখ্যা সহ পাবা। কেমন, এখানে আমি ব্যাখ্যা করলে আসলে সময় চলে যাবে, এই জন্য আমি ব্যাখ্যা করতেছি না। তাহলে দেখো আমরা কী কী সূত্র পড়ছি এখানে, ওই চ্যাপ্টার 3-তে মোলারিটি S মানে হচ্ছে n/v, মোল সংখ্যা বাই v, v হচ্ছে এখানে লিটার এককে প্রকাশিত। নর্মালিটি আমাদের n ইকুয়াল টু কী ছিল ভাই, s ইন্টু ই ছিল। ওকে, এই জিনিসগুলো আমাদের একটু এখানে মনে রাখতে হবে। আচ্ছা, তারপর চলো আমরা তাহলে ম্যাথটা এবার প্রসিড করতে পারবো। দেখো ম্যাথটাতে আমাকে বলছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 ml নমুনা পানিতে দ্রবীভূত অক্সিজেন নির্ণয়ের জন্য টাইট্রেশন প্রক্রিয়ায় 0.02 নর্মাল Na2S2O3 দ্রবণের 12 ml প্রয়োজন হলে ওই নমুনা পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ppm এককে প্রকাশ করো। অঙ্কগুলো দেখে যদি অনেক কঠিন মনে হয়, আমি তোমাকে সহজ করে আসো। যেই মুহূর্তে এখানে দেখবা তোমাকে ডিও বাইর করতে হবে, সাথে সাথে তুমি উইংলার পদ্ধতি লিখে ফেলবা। সাথে সাথে তুমি কী লিখে দিবে বলো তো, এখানে উইংলার পদ্ধতি। অঙ্কগুলোকে আমি ইজি বানাই আসো। সাথে সাথে তুমি এখানে লিখে দিবা উইংলার পদ্ধতি হতে পাই। দেখো তো উইংলার পদ্ধতিতে তুমি দুটো বিক্রিয়া পাইছিলা, বিক্রিয়াগুলো কত কত ছিল, 2Ki জায়মান অক্সিজেন H2SO4। এখান থেকে ছিল হচ্ছে যে তোমার প্রথম কাজ থাকবে তোমাকে ডিও বের করতে বলে উইংলার পদ্ধতিতে রেখে দিবা। তারপর এখান থেকে কি তৈরি হয়েছিল ভাই, K2SO4 তৈরি হয়েছিল, এখান থেকে I2 তৈরি হয়েছিল, আর এখান থেকে তোমার তৈরি হয়েছিল হচ্ছে ভাই H2O নাকি কী ছিল আমি খেয়াল করে দেখি, আমি ভুলে গেছি। হ্যাঁ, H2O তৈরি হয়েছিল। ওকে, আচ্ছা সেকেন্ড বিক্রিয়াটা কী ছিল ভাই, সেকেন্ড বিক্রিয়াটা ছিল 2Na2S2O3। এটার সাথে তুমি আয়োডিনের বিক্রিয়া করেছিলা। এখান থেকে তোমার তৈরি হয়েছিল 2NaI, এখান থেকে তৈরি হয়েছিল Na2S4O6 তৈরি হয়েছিল। ওকে, আচ্ছা এখানে দেখো তাহলে এখানে আমাকে বলছে কি, আমাকে বলতেছে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ppm এককে প্রকাশ করো। কেমন, আর আমরা ppm মানে কি জানি, 1 ppm আমরা শিখে আসছি কতদিন। 1 ppm মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। তাহলে তোমাকে আসলে অ্যাকচুয়ালি বের করতে হবে কি, এখানে তো 100 ml কতটুকু অক্সিজেন আছে সেটা বের করতে পারবো। তোমাকে অ্যাকচুয়ালি আসলে বের করতে হবে 1 লিটারের মধ্যে কত মিলিগ্রাম অক্সিজেন আছে। তো দেন তুমি এখান থেকে তাহলে ইজিলি ppm এককে ট্রান্সফার করতে পারবা। ধরো তোমার এখান থেকে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেড়েছে ধরো 50 মিলিগ্রাম পার লিটার, তার মানে এখানে এই পানিতে ppm কত, 50 ppm। কেমন, আচ্ছা তো এই কনভার্সন আমরা কতদিনই পড়ে আসছি এখানে। ওকে ভাই, তাহলে চলো আমরা এখানে দেখি আসো। তাহলে এখানে দেখো আমার কোয়েশ্চনে কী দেওয়া আছে, কোয়েশ্চনে দিচ্ছে Na2S2O3 এর নর্মালিটি, মানে নর্মালিটি করে দেওয়া আছে এখানে 0.02 নর্মাল, আর এটার আয়তন দেওয়া আছে কতটুকু, 12 ml। অর্থাৎ কোয়েশ্চনে তাহলে আমাকে এটা সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। আমরা এটার ইনফরমেশন থেকে আগে I2 সম্পর্কে ইনফরমেশন বাই করব, দেন I2 ইনফরমেশন থেকে আমরা এখানে হচ্ছে আমরা এই অক্সিজেন সম্পর্কে ইনফরমেশনটা বাই করব। যারা স্টোইকিওমেট্রি রুল পড়ে আসছো তাদের কাছে এটা কোনো ব্যাপারই না ইনফরমেশন বের করাটা। তুমি কি করবা, সুন্দর মতো এটাকে আগে 1 নম্বর বিক্রিয়া নাম দিবা, এটাকে সুন্দর মতো তুমি হচ্ছে 2 নম্বর বিক্রিয়া নাম দিবা। তুমি এখানে ফার্স্টে লিখবা 2 নং বিক্রিয়ায়
স্টয়কিওমেট্রি ব্যবহার করে পাই। 2 নং বিক্রিয়ায় স্টয়কিওমেট্রি ব্যবহার করে পাই। দেখো তো 2 নম্বর বিক্রিয়ায় যদি আমি স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করি কত পাবো এখানে n of Na2S2O3 ডিভাইডেড বাই এটার আগে 2 আছে না, দেখো এটার আগে 2 আছে, তো এখানে ডিভাইডেড বাই 2 করে দিবা। আর এগুলো লিখবে n of I2, আর এটার আগে দেখো 1 আছে, তাই 1 দিয়ে ডিভাইড করে দিব আমরা এখানে। এটাই ছিল দেখো আমার একটা স্টয়কিওমেট্রি হলো। এখানে যদি দেখাই আমি, এই যে দেখো n of A থাকলে A দিয়ে ডিভাইড করছি, n of B থাকলে B দিয়ে ডিভাইড করছি। সিমিলারভাবে আমরা এখানে এটা যখন লিখছি এটা নিচে 2 আগে 2 আছে, আমরা 2 দিয়ে ডিভাইড করে দিছি, এটার আগে কিছু নাই, তার মানে 1 দিয়ে আমরা ডিভাইড করছি। ওকে, তো এখান থেকে আমরা যেটা করব আমরা এখান থেকে n of I2 বের করব। ওকে, সো কীভাবে বের করবো দেখো, আমরা এখান থেকে দেখো একটা সূত্র আরেকটা শিখেছি তোমাকে এখানে আমি, S = n/v। তাহলে n = আমরা এখান থেকে কি লিখতে পারি, S × v লিখতে পারি। তাহলে এখানে n of S এই Na2S2O3 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি S of Na2S2O3 ইন্টু V of Na2S2O3। কেমন, মানে n = আমরা S × v লিখছি এখানে, আর ডিভাইডেড বাই এখানে 2 আছে, আর এখানে আমরা পাচ্ছি n of I2। এবার দেখো এখন তো তোমাদের S তো দেওয়া নাই, তোমার এখানে দেওয়া আছে নর্মালিটি n দেওয়া আছে। ওকে, তাহলে S থেকে n এ যাওয়ার উপায় কি, মানে n থেকে S এ যাওয়ার উপায় কি, আমরা জানি n মানে হচ্ছে S × e, তাহলে S মানে কত হবে, n/e হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই যে S আছে না, এই S মানে আমরা কত লিখতে পারি, n/e লিখতে পারি, কারণ দেখো এখানে n = S × e ছিল, তাই S মানে কত, n/e। তাহলে S of এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে n/e লিখতে পারি, অর্থাৎ নর্মালিটি অফ Na2S2O3 ডিভাইডেড বাই E of Na2S2O3 ইন্টু 2 আছে এখানে, আর ইন্টু এখানে আছে তোমার হচ্ছে V of Na2S2O3, আর এখানে আছে কত ভাই, দেখো তো n of I2 আছে। দেখো তো এটা বুঝছি কিনা ভাই, আমি তোমাকে বুঝাই বলি ভাই। এখানে দেখো আচ্ছা, এখানে তো আর এটা দেওয়ার দরকার ছিল না। দেখো এখানে আমরা জাস্ট আমরা n মানে কি জানি, S × e জানি না, তাহলে S মানে আমরা কি লিখতে পারি, n/e, এটা জাস্ট করছি এখানে। এবার দেখো সব ইনফরমেশন আমার এখানে দেওয়া আছে, চলো আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিই। দেখো ভ্যালু যদি বসাই, n of এটা দেওয়া আছে কত, 0.02 নর্মাল, 0.02 দেওয়া, আর Na2S2O3 এটার E হয় 1, কেন 1 হয় এটা আমরা পরিমাণগত রসায়নে দেখছি। আর V দেওয়া আছে কত, এখানে দেখো তো 12 ml, কিন্তু আমি বলছি এটা লিটার এককে প্রকাশ করতে হবে, এটা লিটার এককে ছিল। তাহলে দেখো এখানে V মানে 12 ml, তো তাহলে এখানে 12 লেখো, আর এটাকে তাহলে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে লিটার এককে প্রকাশিত হয়ে গেছে। তাহলে এখান থেকে তোমার দেখো n of I2 চলে আসবে। তাহলে n of I2 এখানে আমার আসছে কত, আমরা যদি হিসাব করতে চাই এখানে, ধরো 1 সেকেন্ড আমি ক্যালকুলেটর নিই, 1 সেকেন্ড ভাই। তাহলে এখানে কত আসবে দেখো, এখানে আসবে হচ্ছে আমার 0.02 × 12 ডিভাইডেড বাই 2 × 1000। সো এটা আমার কাছে আসছে এখানে 1.2 × তোমার 10⁻⁴। তাহলে এটা আমার কাছে আসছে 1.2 × 10⁻⁴ মোল আসছে। কেমন, তো এত মোল আসছে তাহলে আমার এখানে, তাহলে এটা থেকে হচ্ছে আমি এখন কী বের করে ফেলতে পারি, ওই যে অক্সিজেনের মোল সংখ্যাটা বা অক্সিজেনের ভর বের করে ফেলতে পারি আমরা। তাহলে আসলে আমরা 1 নং বিক্রিয়ায় স্টয়কিওমেট্রি ব্যবহার করে পাই লিখব, 1 নং বিক্রিয়ায় স্টয়কিওমেট্রি ব্যবহার করে পাই। ওকে, তাহলে এখানে দেখো আমরা ব্যবহার করে কি পাবো, আমরা এখানে n of অক্সিজেন ডিভাইডেড বাই 1, কারণ দেখো অক্সিজেনের আগে কিছু নাই, n of I2 ডিভাইডেড বাই 1। এই বিক্রিয়া করতে গিয়ে আসছে, আপাতত মনে রাখার দরকার নাই, জাস্ট মুখস্থ করে ফেলো। উইংক্লার পদ্ধতিতে 2টা বিক্রিয়া মুখস্থ করে ফেলো। কেমন, কারণ এগুলো তুমি হচ্ছে যে ভাই পরিমাণগত রসায়নে পড়ছো, কেমনে আসছে, এটা আয়োডোমিতি আর আয়োডিমিতি এটা। তাহলে এখানে দেখো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি যে n of অক্সিজেন মানে হচ্ছে m of অক্সিজেন, আর আমরা সবাই জানি অক্সিজেনের তোমার হচ্ছে ভাই পারমাণবিক ভর কত, 16, কারণ এখানে O আকারে আছে এটা। আর n of I2 এখানে আমার কত বেরিয়েছে, 1.2 × 10⁻⁴। তাহলে এখান থেকে m of অক্সিজেন বের করে ফেলো, তাহলে কত আসবে, এটাকে 16 দিয়ে গুণ দাও, তাহলে এখানে আসছে আমার কাছে 1.92 × 10⁻³ গ্রাম। কিন্তু আমার কি লাগবে, অক্সিজেনটা মিলিগ্রাম এককে লাগবে, কারণ আমাকে ppm নিতে বলছে। তো মিলিগ্রাম মানে কত, 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে 1.92 মিলিগ্রাম। তার মানে আমরা বের করে ফেললাম। এখন আমার নমুনা পানি ছিল কতটুকু, 100 ml।
তাহলে আমি এখন বের করে ফেললাম 100 ml এর মধ্যে অক্সিজেন তাহলে আছে কতটুকু আমার 1.92 মিলিগ্রাম। এই যে কীভাবে বের করলাম, উইগলার পদ্ধতিতে আমরা স্টোইকিওমেট্রি ব্যবহার করে পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 100 ml নমুনা পানিতে দ্রবীভূত অক্সিজেনকে নর্মালি জায়মান অক্সিজেন দিয়ে দেখানো হয়, তাই ও দিয়ে দেখাইছি, ইকুয়াল টু কত ভাই, ইকুয়াল টু 1.92 মিলিগ্রাম। তাহলে আমাদের 1000 ml বা 1 লিটার হিসাব করতে হবে। তাহলে 1000 ml বা 1 লিটার নমুনা পানিতে দ্রবীভূত অক্সিজেন কত হবে, জাস্ট ঐকিক নিয়ম করে 10 দ্বিগুণ হবে, অর্থাৎ 19.2 মিলিগ্রাম। কেমন? তাহলে হচ্ছে আমরা লিখতে পারি দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত ভাই, 19.2 মিলিগ্রাম, 19.2 মিলিগ্রাম পার লিটার, কারণ 1 লিটারে 19.2 মিলিগ্রাম আছে। তার মানে সুতরাং ডিও ইকুয়ালস টু কত, 1 মিলিগ্রাম পার লিটারকে তুমি 1 ppm লেখো, অর্থাৎ 19.2 ppm। ওকে, একদম ইজি ম্যাথ ভাই। এটা 2-3 বার প্র্যাকটিস করো বাসায়, দেখবা যেগুলো আরও ইজি লাগতেছে। চলো এই রিলেটেড আমি আরও একটা ম্যাথ করাই দিই, তাহলে দেখবা আরও ইজি লাগতেছে তোমার এখানে। এটা হচ্ছে আমার এখানে আনসার। চলো আমরা এখানে এই ম্যাথটা করি, আসো। এই অঙ্কে দেখো আমাকে কী করতে বলছে, এই অঙ্কটা হচ্ছে আগের অঙ্কের ঠিক উল্টা। কেন দেখো আমাকে এখানে কী বলছে ভাই, এখানে আমাকে বলতেছে হচ্ছে যে তোমার এখানে একটি নমুনা পানিতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ তোমার এখানে দেওয়া আছে 7.54 ppm দেওয়া আছে। বলতেছে ওই নমুনা পানির 1 লিটারে দ্রবীভূত অক্সিজেন দ্বারা বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে Na2H2O3 এর 9 ml প্রয়োজন হলে Na2H2O3 এর ঘনমাত্রা কত ছিল। মানে আগে দেখো আগের অঙ্কটাতে ঘনমাত্রা দেওয়া ছিল, মানে এগুলো হচ্ছে ঘনমাত্রার একক, নর্মালিটি বা মোলারিটি এগুলা। তো তোমার এখানে ঘনমাত্রা বের করতে বলছে। কেমন? তো যেহেতু আমাকে এখানে ডিওর অঙ্ক, তাহলে আমরা ফার্স্ট স্টেপ কী করবো, এখানে সলিউশন যদি আমরা করি আমরা বলবো এখানে উইগলার পদ্ধতি হতে পাই। তাহলে হুবহু আমরা এই জিনিসটাকে কপি করে আনবো। ডিওর অঙ্ক মানেই তুমি কী করবে বলো তো, উইগলার পদ্ধতি চলে যাবা। কেমন? একদম ইজি ম্যাথ ভাই, দেখো এগুলো তোমার কাছে আস্তে আস্তে ইজি লাগবে আরও। তুমি ডিওর ম্যাথ বলছে, সো কোনো চিন্তা করার দরকার নেই ভাই, ফুর্তি করতে থাকবে। আর এখানে তুমি হচ্ছে যে ভাই এখানে উইগলার পদ্ধতি লিখে দিবা। ওকে, তাহলে এবার দেখো এখানে কী ইনফরমেশন দেওয়া আছে। এবার এখানে কিন্তু আমার এবার আমাকে প্রথমে অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে, মানে অক্সিজেন সম্পর্কে ইনফরমেশন এখানে আমাকে কোয়েশ্চনে দেওয়া আছে। অক্সিজেন সম্পর্কে আমাকে ইনফরমেশন এখানে কোয়েশ্চনে দেওয়া আছে। কেমন? এখান থেকে হচ্ছে আমরা আয়োডিনটা বের করবো, আয়োডিন থেকে হচ্ছে আমরা সোডিয়াম থায়োসালফেটে যাবো। দেখো কী কী দেওয়া আছে এখানে আমাকে বলছে O2 এর পরিমাণ 7.54 ppm। আর আমরা সবাই জানি 1 ppm মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ এটাকে আমরা কত লিখতে পারি, 7.54 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ তাহলে এখানে আমি কি বলতে পারি, অর্থাৎ 1 লিটার নমুনা পানিতে অক্সিজেনের পরিমাণ কত, 7.54 মিলিগ্রাম। অথবা এখানে আমরা চলো একটা কাজ করি, এখানে O2 না দিয়ে আমার এখানে জায়মান অক্সিজেন দেওয়া ভালো হবে। কেন বলি, কারণ এখানে এটা কিন্তু আসলে কোয়েশ্চনে যদি O2 দিছে, অ্যাকচুয়ালি এটা দ্বারা কিন্তু আসলে এই জায়মান অক্সিজেনের পরিমাণ বোঝাচ্ছে। কেমন? আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখানে দেখো আমি তোমাকে বুঝাই বলি, এখানে কোয়েশ্চনে কী দিছে বলো তো, O2 এর পরিমাণ হচ্ছে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হচ্ছে তোমার এখানে, মানে এখানে অক্সিজেন কথাটাকে সংক্ষিপ্ত করে O2 লিখছে, ঠিক আছে। কিন্তু দ্রবীভূত অক্সিজেন বলতে আসলে অ্যাকচুয়ালি বোঝায় দ্রবীভূত O2, এটা দ্বারা অ্যাকচুয়ালি আসলে বোঝায় জায়মান অক্সিজেনকে। কেমন? দ্রবীভূত অক্সিজেন দ্বারা আসলে কি বোঝায়, জায়মান অক্সিজেনকে বোঝায়। চলো এটাকে আমি বক্স করে দিই এখানে, আসলে অ্যাকচুয়ালি দ্রবীভূত অক্সিজেন বলতে জায়মান অক্সিজেনকে বোঝায়। আচ্ছা, তার মানে এখানে দেখো কোয়েশ্চনে এখানে তোমাকে বলে দিছিল যে শুধু অক্সিজেন একটা আলাদা, শুধু অক্সিজেন মানে O2 বোঝায়, কিন্তু তোমাকে যদি দ্রবীভূত অক্সিজেন বলে তাহলে হচ্ছে এখানে আমাকে এখানে ও বোঝাবে। আমি চলো তোমাকে এই জিনিসটা চলো একটু তাহলে ঠিক করে এখানে সামারি করে দিই, কারণ এই জিনিসটা তো অনেকে মিস্টেক করে ফেলে। তোমাকে যদি কখনো বলে যে অক্সিজেন, তাহলে অক্সিজেন বললে নর্মালি আমরা বুঝবো হচ্ছে যে O2কে, কিন্তু আমাকে যদি বলে দ্রবীভূত অক্সিজেন, তাহলে এটা দ্বারা অ্যাকচুয়ালি আমরা বুঝবো এখানে জায়মান অক্সিজেনকে। ওকে, এটাতে তাহলে কনফিউশন করিও না, আশা করি এটা বুঝতে পারছো ভাই। এটা হচ্ছে দুইটার মধ্যে একটু পার্থক্য।
আচ্ছা, তাহলে চলো এখানে আমরা দেখি। তো এখানে আমাকে কোয়েশনে কি বলে দিচ্ছে ভাই, যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হচ্ছে এত। তার মানে এটা হচ্ছে যে জায়মান অক্সিজেনের পরিমাণ, নট অক্সিজেনের পরিমাণ। এখানে আমি একটু ভুল লিখছি, মিস্টেক করে ফেলছি। এটা হচ্ছে জায়মান অক্সিজেনের পরিমাণ। তাহলে এখানে আমাকে বলছে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ, দ্রবীভূত অক্সিজেন দ্বারা জায়মান অক্সিজেনকে বোঝায়। তাহলে এই জায়মান অক্সিজেনের পরিমাণ হচ্ছে 7.54 ppm, অর্থাৎ 7.54 মিলিগ্রাম পার লিটার। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 লিটারের মধ্যে জায়মান অক্সিজেন আছে কতটুকু, 7.54 মিলিগ্রাম। বা আমি এখানে বলতে পারি এটাকে যে 7.54 ইন্টু গ্রামে নিতে চাইলে এটাকে 10⁻³ গ্রাম। কেমন? চলো তাহলে আমরা 1 নম্বর বিক্রিয়ায় তাহলে স্টোইকিওমেট্রি ব্যবহার করে আসো। তাহলে এখানে আমরা লিখব 1 নং বিক্রিয়ায় স্টোইকিওমেট্রি হতে পাই। এখানে আমরা লিখব, দেখো 1 নম্বর বিক্রিয়াতে স্টোইকিওমেট্রি থেকে কি পাচ্ছ, n অফ জায়মান অক্সিজেন ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু n অফ I2 ডিভাইডেড বাই এখানে আমার 1, কারণ আমার I2 থেকে NO2 S2O3 এর সম্পর্কে ইনফরমেশন বের করতে হবে। তাহলে এখানে দেখো n অফ I2 দ্বারা আমরা এখানে কত লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি m অফ অক্সিজেন ডিভাইডেড বাই অক্সিজেনের জায়মান অক্সিজেনের, তাহলে তোমার পারমাণবিক ভর কত হয়, 16 হয়। তাহলে এখানে দেখো m অফ অক্সিজেন এখানে দেওয়া আছে কত, 7.54 10⁻³ আর এখানে দেখো তাহলে এখানে 16 বসবে। ওকে, আচ্ছা তাহলে এরপরে দেখো এখানে তোমার এখানে, তাহলে এখানে আমার কত আসবে দেখো n অফ I2টা এখানে, তাহলে এখানে আমরা পাবো 7.54 ইন্টু 10⁻³ ইন্টু তোমার এখানে 16। এখানে একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি, দেখো এখানে কিন্তু তোমার 1 লিটারের মধ্যে দেওয়া আছে এগুলা, আর 1 লিটারকে টাইট্রেশন করছে এখানে। যদি তোমাকে বলতো 100 ml কে টাইট্রেশন করতে এত লাগে, তাহলে তোমাকে কিন্তু 100 ml অক্সিজেন কতটুকু আছে সেটা তোমাকে হিসাব করতে হইতো। জিনিসটা এখানে বুঝো, তুমি এখানে 1 লিটারে অক্সিজেন আছে কিন্তু এত গ্রাম, জায়মান অক্সিজেন আছে এত গ্রাম। কেমন? আর এখানে 1 লিটারকে তোমার এখানে টাইট্রেশন করতে এতটুকু লাগছে। তোমাকে যদি এখানে বলতো যে 100 ml কে টাইট্রেশন করতে এতটুকু লাগছে, তখন কিন্তু তোমাকে 100 ml এখানে তোমার ও জায়মান অক্সিজেন কত আছে সেটা হিসাব করতে হইতো। কেমন? তখন এখানে আসলে আর 10 দিয়ে ভাগ করতে হইতো। তো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। যেমন আমরা এখানে করছিলাম, যেমন এখানে হিসাবটা 100 ml ছিল, আমরা এটাকে 1000-এ কনভার্ট করছিলাম। আর এখানে যদি দেখো এখানে আমার 1 লিটার ছিল বলে কোনো সমস্যা হয়নি। ওকে, কিন্তু যদি আমার এটা বলতো যে 100 ml কে টাইট্রেশন করতে এতটুকু লাগছে, তাহলে এটা তো 1 লিটারে কতটুকু আছে, তাহলে তোমায় কিন্তু এটা 100 ml-এ কনভার্ট করতে হইতো। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আর এখানে তাহলে আমাদের এই ভ্যালুটা এখানে আসছে আমাদের ভাই এখানে 4.7125 ইন্টু 10⁻4 মোল। I2 এর তোমার হচ্ছে ভাই এখানে মোল সংখ্যা আসছে। কেমন? এবার হচ্ছে আমরা এইটা থেকে আমরা 2 নম্বর বিক্রিয়া তাহলে এখন স্টোইকিওমেট্রি থেকে পাবো। এখানে দেখো আসো, তাহলে এখানে আমরা লিখব 2 নং বিক্রিয়ায় স্টোইকিওমেট্রি হতে পাই, আমাদের এখানে তাহলে আমরা দেখো 2 নম্বর বিক্রিয়াতে n অফ Na2S2O3 ডিভাইডেড বাই আমরা এখানে তাহলে 2 করব, যেহেতু এটার আগে 2 আছে, আর ইকুয়াল টু তাহলে এখানে আমরা n অফ I2 ডিভাইডেড বাই আমরা এখানে 1 করব, যেহেতু এটার আগে কিছু নাই, কিছু না থাকা মানে 1 থাকা। ওকে, আচ্ছা এবার দেখো তাহলে এখানে আমরা n অফ Na2S2O3 ইকুয়াল টু তাহলে আসবে 2 ইন্টু n অফ I2। n অফ I2 এখানে কত আসছে, 4.7125 ইন্টু তোমার এখানে আসছে 10⁻4। আর এরপরে দেখো তো এটাকে আমরা লিখতে পারি তাহলে S ইন্টু V, তাহলে S অফ Na2S2O3 ইন্টু V অফ S2O3 কত এখানে 9 ml, যেটাকে লিটার এককে নিতে হবে। তাহলে 9 ডিভাইডেড বাই 1000 করো, 9 ডিভাইডেড বাই তাহলে 1000 করো, আর এখানে এই ভ্যালুটা লিখো। আর এখান থেকে তাহলে তুমি S অফ Na2S2O3 বের করে ফেলো। তাহলে এটা কত আসবে দেখো, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এটাকে 2 ইন্টু 4.7125 10⁻4 ডিভাইডেড বাই 1000, সরি ডিভাইডেড বাই 9 ইন্টু 1000 হবে। সো এটা আসছে আমার কাছে 0.104722 মোলার। তুমি চাইলে এটাকে নর্মালিটিতে লিখতে পারো, কোনো সমস্যা নাই, মোলারিটিতে লিখলেও হবে। তো নর্মালিটিতে লিখলে নর্মালিটি নিতে হবে আর কি। হ্যাঁ,
আনি আমরা এখানে মোলারিটি লিখে দিচ্ছি। তো এটা আমাকে বের করতে বসে দেখো যে Na2H2O3 ঘনমাত্রা কত ছিল। তো আমরা এখানে তারা বের করে ফেললাম। তো আশা করি তোমরা এই ম্যাথটা এখানে বুঝতে পারছো ভাই, ডিও সম্পর্কে ম্যাথগুলো। তো আজকে হচ্ছে আমাদের হাতে সময় কম, তাহলে আমি আজকে বিওডির ম্যাথগুলো করে দিতাম, বিওডি পড়াই দিতাম, এগুলো আমরা নেক্সট দিন পড়বো। সো আজকে ভিডিও তোমার যদি ভালো লাগে, ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।